আজকে আমরা সেশন 4 নিয়ে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর রসায়নের যে দ্বিতীয় অধ্যায় দ্রবণ আমরা শুরু করেছিলাম এর আগের সেশনগুলোতে, আজকে তার চতুর্থ অংশ। আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। এটিও একটি কলিগেটিভ ধর্ম। দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নকে ইংরেজিতে বলে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় কোনো তরল ফুটতে শুরু করে তাকেই ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। কখন স্ফুটনটা শুরু হবে? যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হবে সেই উষ্ণতাতেই ওই তরলটা ফুটতে শুরু করবে, স্ফুটন শুরু হবে, এবং সেই উষ্ণতাই হলো ওই তরলের স্ফুটনাঙ্ক। দ্রবণের স্ফুটনাঙ্ক সর্বদাই বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা বেশি। রান্না করার সময় তোমরা দেখবে যে জল ফুটতে ফুটতেই তার মধ্যে নুন বা চিনি যোগ করে দেওয়া হয়। তার কারণ দ্রবণ তৈরি হলে তার স্ফুটনাঙ্ক বাড়বে, অর্থাৎ সেটা বেশি উষ্ণতায় ফুটবে, তাহলে খাদ্যদ্রব্য সহজেই সুসিদ্ধ হবে। তাই যে স্ফুটনাঙ্ক বাড়লো কোনো নির্দিষ্ট চাপে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কের সাপেক্ষে দ্রবণের স্ফুটনাঙ্ক যতটা বৃদ্ধি পেল সেই বৃদ্ধিটাকেই বলা হবে ওই দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। এখন টিবি যদি দ্রবণের স্ফুটনাঙ্ক হয় এবং টিবি যদি বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক হয়, তবে টিবি ড্যাশ মাইনাস টিবি হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। এটাকে ডেল্টা টিবি দিয়েও লেখা হয়। এখন বিশুদ্ধ দ্রাবক এবং দ্রবণের বাষ্পচাপ বিভিন্ন উষ্ণতায় পরিমাপ করে আমরা যদি লেখচিত্র আকারে প্রকাশ করি, তাহলে দ্রাবকের বাষ্পচাপ সবসময় বেশি হওয়ার জন্য এবি লেখাটি সবসময় উপরের দিকে থাকবে এবং সিডি রেখাটি সবসময় এবি রেখার নিচে থাকবে, যেহেতু এটা দ্রবণের বাষ্পচাপের রেখা। তাহলে দেখাই যাচ্ছে যে পিএটিএম বহিস্থ চাপে দ্রবণের স্ফুটনাঙ্ক টিবি ড্যাশ অর্থাৎ বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি রাউল্টের সূত্র। এটি রাউল্টের প্রথম যে সূত্রটা ছিল P1 ইকুয়ালস টু x1 P01, সেখান থেকে এবং থার্মোডাইনামিক্সের সহায়তায় এই নতুন সূত্রে এসেছে। তাই এটাকে আমরা দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্রও বলতে পারি। এটাতে দেখা যাচ্ছে যে দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হবে দ্রাব যোগ করার ফলে, সেটা দ্রবণটার মোলাল গাঢ়ত্বের সমানুপাতি হবে। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত সূত্রটি এরকম, গাণিতিক রূপটা ডেল্টা টিবি প্রপোর্শনাল টু এম, এম অর্থাৎ মোলালিটি। সমানুপাতি চিহ্নটি তুলিয়ে দিলে একটা কনস্ট্যান্ট আসে, তাকে আমরা কেবি দিয়ে লিখছি, অর্থাৎ ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু এম। এখন এম ইকুয়ালস টু 1 হলে ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি। কেবি কে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইবিলিওস্কোপিক কনস্ট্যান্ট, আর এম হচ্ছে মোলালিটি। তাহলে কেবি কে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? কোনো একটি বিশুদ্ধ দ্রাবকে যদি কঠিন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করি এবং তাতে যদি 1 মোলাল দ্রবণ উৎপন্ন হয়, তবে স্ফুটনাঙ্কের যে বৃদ্ধি ঘটবে তাকেই বলবে ওই দ্রবণের স্ফুটনাঙ্ক ধ্রুবক। অর্থাৎ এম এর মান যদি 1 হয় তাহলে ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি। কেবি এর একক ডেল্টা টিবি এখানে কেলভিন স্কেলে বসালে, আর এম ফর মোলালিটি, তাহলে আমরা বলতে পারি কেবি ইকুয়ালস টু কেলভিন বাই মোলালিটি অর কেলভিন মোলালিটি ইনভার্স। আবার কেবি ইকুয়ালস টু কেলভিন বাই মোলালিটি, মোলালিটি মানে মোল পার কেজি, অর্থাৎ এখানে স্লাইডটা একটু ভুল হয়েছে, টিবি লিখেছি কিন্তু ওটা কেবি হবে। তাহলে কেবির একক হলো কেলভিন কেজি পার মোল। তাহলে আমরা রাউল্টের সূত্রের গাণিতিক রূপটা দেখলাম ডেল্টা টিবি প্রপোর্শনাল টু এম, বা
ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু এম। কেবি কে বলা হচ্ছে ইভিলিউস্কোপিক কনস্ট্যান্ট বা স্ফুটনাঙ্ক ধ্রুবক। এটাকে অবশ্য মোলাল স্ফুটনাঙ্কের উন্নয়নও বলা হয়ে থাকে। স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়নও বলা হয়ে থাকে, কারণ এটা এক মোলাল দ্রবণের ক্ষেত্রে ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি হয়ে যাবে, তাই স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন। যাই হোক, আমরা সব ক্ষেত্রে এখানে স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইভিলিওস্কোপিক কনস্ট্যান্ট কথাটি ব্যবহার করব। এই একটা পাত্রের মধ্যে বিশুদ্ধ দ্রাবক আছে W1 গ্রাম, তার মধ্যে W2 গ্রাম দ্রাব আমরা যোগ করলাম, করে লঘু দ্রবণ তৈরি করলাম। দ্রাবের আণবিক গুরুত্ব ধরে নিলাম M2। তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো যে W1 গ্রাম দ্রাবকে দ্রাব কত আছে? W2/M2 মোল। 1 গ্রাম দ্রাবকে দ্রাব আছে W2/W1 ইন্টু M2 মোল। 1000 গ্রাম দ্রাবকে কত আছে? 1000 গ্রাম দ্রাবকে আছে W2 ইন্টু 1000/W1 ইন্টু M2। এই যে এটা পেলাম, এটাই কিন্তু মোলাল গাঢ়ত্ব বা মোলালিটি। এটাকে আমরা ছোট হাতের M আকারে লিখি। এবার যদি আমরা ওই মোলালিটি যেটা আসলো সেইটিকে যদি এখানে বসিয়ে দিই M এর পরিবর্তে, তাহলে কি পাবো? ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু W2 ইন্টু 1000/W1 ইন্টু M2। এটা কোথায় লাগে? এটা যে পরীক্ষায় যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসবে, নিউমেরিক্যাল প্রবলেমসগুলো, তাতে কিন্তু এই টাইপের ইকুয়েশনটা খুব উপযোগী। ইকুয়েশনটা ডিরেক্ট লিখে তার মধ্যে যেগুলো জানা আছে সেটা বসিয়ে দিলে অজানা মানটা আমরা সহজেই বের করতে পারবো। আমরা এরকম টাইপের নিউমেরিক্যাল প্রবলেমস এর দু একটা উদাহরণ পরে দেখব শেষের দিকে। তো এখানে কেবির মান কিন্তু দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। অর্থাৎ যে ইভিলিওস্কোপিক যে কনস্ট্যান্ট, সেটা শুধুমাত্র দ্রাবকের প্রকৃতির উপরই নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। কেবির যে নিচে একটা ইকুয়েশন লেখা আছে, অর্থাৎ কেবি ইকুয়ালস টু R/TB² LV, এটিও এসছে কিন্তু তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্স এর সূত্র প্রয়োগে। আমরা তাই এখানে এই সূত্রটি, এই ইকুয়েশনটি ডিরাইভ করব না, যেহেতু এটা তোমরা যখন পরবর্তী স্টেপে যাবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পর্বে যখন যাবে, তখন এই জিনিসটা তোমরা ডিরাইভ করবে। তো যাই হোক, এখানে টিবি হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। অর্থাৎ যদি বিশুদ্ধ দ্রাবক যদি জল হয়, তবে টিবি হবে 1 বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন। এখানে কিন্তু কেলভিন স্কেলে লেখা উচিত, কারণ আমরা বড় হাতের টি লিখেছি। তাহলে আমরা এখানে লিখেও দিতে পারি যে এটা কেলভিন স্কেলে লিখতে হবে। এলভি হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের লিনটা পার গ্রাম। অর্থাৎ যদি জল হয়, তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলের বাষ্পীভবনের যে লিন তাপের প্রয়োজন হয়, বাষ্পীভবনের জন্য যে লিন তাপ দরকার হয়, অর্থাৎ 537 ক্যালোরি প্রতি গ্রামে, সেইটা এখানে আসবে পার গ্রাম, কিন্তু এখানে এটা খেয়াল রাখতে হবে। আর তো আমরা জানি সর্বজনীন গ্যাস ধ্রুবক, এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, অথবা 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। জুলের থেকে আমরা আর্গেও মান নিয়ে যেতে পারি, তাহলে 10⁷ দিয়ে গুণ করে দিতে হবে জুলটাকে, অর্থাৎ 8.314 ইন্টু 10⁷ আর্গ পার কেলভিন পার মোল। তো এই দুটো ভ্যালু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করার ক্ষেত্রে। লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। দুটি পৃথক পাত্রে যদি সমপরিমাণ জল নিয়ে একটিতে x মোল ইউরিয়া এবং অপরটিতে x মোল চিনি যোগ করে
দ্রবণ প্রস্তুত করি, তাহলে উভয় দ্রবণের ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের বৃদ্ধি সমান হবে। কেননা মোল সংখ্যা সমান, অর্থাৎ কণার সংখ্যা, দ্রাবের কণার সংখ্যা সমান। এখন দুটি পৃথক পাত্রে সমপরিমাণ জল নিয়ে একটিতে যদি 1 গ্রাম ইউরিয়া এবং অপরটিতে যদি 1 গ্রাম চিনি যোগ করতাম, তবেও দ্রবণের যে স্ফুটনাঙ্কের বৃদ্ধি হতো তা সমান হবে কি? উত্তরটা হচ্ছে না, হবে না। আমরা জানি যে ডেল্টা টিবি প্রপোর্শনাল টু এম। এম এর জায়গায় বসিয়ে দিলাম ডেল্টা টিবি প্রপোর্শনাল টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, এটা আমরা আগেই পেয়েছি। তাহলে এখানে তো সবকিছুই ধ্রুবক মানে W2 এখানটায় দেওয়া আছে 1 গ্রাম করে, W1 বলে দিয়েছে সমপরিমাণ জল, তাহলে দুই ক্ষেত্রে যেহেতু জলের পরিমাণ সমান, তাই W1 ও দুই ক্ষেত্রে একই, তাহলে W2 W1 1000 এগুলোকে আমরা তুলে দিতে পারি। তাহলে কি লিখতে পারি? ডেল্টা টিপি জাস্ট প্রপোর্শনাল টু 1/m2। তাহলে দেখাই যাচ্ছে যে M2 বাড়লে এখানে ডেল্টা টিবির মান কমবে। তা ইউরিয়ার ক্ষেত্রে সংকেত NH2CONH2, এর আণবিক গুরুত্ব 60 করে দেখলেই বোঝা যাবে যে 60 হবে। তাহলে ডেল্টা টিবি অফ ইউরিয়া এটা কি হবে? প্রপোর্শনাল টু 1/60। চিনির ক্ষেত্রে, চিনির যেহেতু সংকেত C12H22O11, এর আণবিক গুরুত্ব 342। চিনির ক্ষেত্রে ডেল্টা টিবি অফ সুগার ইজ প্রপোর্শনাল টু 1/342। তাহলে এখানে 342 দিয়ে ভাগ হচ্ছে, তার মানে এটা মানটা কম হবে, অর্থাৎ চিনির দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে সেটা কম, ইউরিয়ার দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নটা বেশি হবে। তাহলে কার ক্ষেত্রে বেশি স্ফুটনাঙ্ক বাড়বে? ইউরিয়ার ক্ষেত্রে। তাহলে ইউরিয়ার দ্রবণের এখানটায় কিন্তু স্ফুটনাঙ্ক বেশি হবে। তাহলে আমরা দেখলাম যে সমগ্রাম ভরের যদি আমরা পদার্থ যোগ করি, তাহলে কিন্তু স্ফুটনাঙ্ক বৃদ্ধিটা সমান হবে না, কারণ এখানে মোল সংখ্যা দুটো পার্থক্য হয়ে যাচ্ছে। যদি সমমোল যোগ করতাম, তাহলেই যেহেতু স্ফুটনাঙ্কের উন্নয়নটা একটা সংখ্যাগত ধর্ম, সেক্ষেত্রে কিন্তু স্ফুটনাঙ্কের উন্নয়ন দু ক্ষেত্রে সমান হতো, কিন্তু এখানে আমরা মোল সংখ্যা সমান নিইনি, আমরা ভরটা সমান নিয়েছি, তাই এই ক্ষেত্রে স্ফুটনাঙ্ক পার্থক্য হবে এবং ইউরিয়া দ্রবণেরই স্ফুটনাঙ্ক এখানে বেশি। জলের কেবি 0.515 কেলভিন কেজি পার মোল কথাটির অর্থ কি? অর্থ হচ্ছে 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম যদি বিশুদ্ধ জল নিই, তার মধ্যে কঠিন, অনুদ্বায়ী, অসংযোজিত, তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের যদি 1 মোল দ্রবীভূত করি, তাহলে যে দ্রবণটা উৎপন্ন হবে তার স্ফুটনাঙ্কের বৃদ্ধি হবে 0.515 কেলভিন। আমরা তার সাথে লিখেছি বা 0.515 ডিগ্রি সেলসিয়াস। তা ডিগ্রি সেলসিয়াসটা কেন বললাম? যেহেতু কেলভিনের যে পার্থক্য, প্রাথমিক অন্তর কেলভিন স্কেলের আর সেলসিয়াস স্কেলের যে প্রাথমিক অন্তর, দুটো সমান হয়, অর্থাৎ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস 1 কেলভিনের সমান। তাই আমরা বলতেই পারি 0.515 কেলভিন বা 0.515 ডিগ্রি সেলসিয়াস। আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। 0.3 গ্রাম ইউরিয়াকে 50 গ্রাম জলে দ্রবীভূত করা হলো, তাহলে দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত হবে? জলের কেবি দেওয়া আছে 0.52 কেলভিন কেজি পার মোল। আমরা এই সূত্রটা জানি, ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু এম। এম এর জায়গায় বসে দিতে পারি, তাহলে কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। এখানে ইউরিয়া মানে NH2CONH2, তার আণবিক গুরুত্বটা 60। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলাম। 0.52 ইউরিয়া ছিল মানে W2 ছিল 0.3, 1000, 50 গ্রাম জলে, তাহলে W1 50 আর আণবিক গুরুত্ব ইউরিয়ার 60।
তাহলে যে ভ্যালুটা পাবো সেটা এটা। তাহলে টিবি ড্যাস্ট মাইনাস টিবি ইকুয়ালস টু এটা হলো। তাহলে টিবি ড্যাস্ট কত হবে? টিবি ড্যাস্ট হবে 0.052 প্লাস টিবি। তো জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক 373 কেলভিন। আমরা কিন্তু এটা কেলভিনে পেয়েছি, তার সাথে কেলভিন যোগ করলাম, তাহলে 373.052 কেলভিন। তাহলে যদি সেলসিয়াস স্কেলে নিয়ে আসি তাহলে এখান থেকে 273 বাদ দিলে আমরা সেলসিয়াস স্কেলে পেয়ে যাব। আমাদের প্রথমে কিন্তু কেলভিন স্কেলে করে নিতে হবে, যেহেতু কেবির মানটা এখানে কেলভিন কেজি পার মোলে দেওয়া থাকবে সবসময়। আর একটা খুব ভালো কোশ্চেন আছে, 40 গ্রাম বেঞ্জিনে যদি 3.24 গ্রাম সালফার দ্রবীভূত করা হয় তবে দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ বেঞ্জিনের তুলনায় 0.81 কেলভিন বেশি হয়। যদি বেঞ্জিনের কেবির মান 2.53 কেলভিন কেজি পার মোল হয় তবে সালফারের সংকেত নির্ণয় করে। অর্থাৎ সালফার যে অণু হিসাবে আছে সেটা H2 হতে পারে, SH হতে পারে, সেই অণুর সংকেতটা আমাদেরকে বের করতে হবে। ধরে নিলাম সালফারের সংকেত SN। আণবিক ভর তাহলে কত হবে? সালফারের পারমাণবিক ভর যেহেতু 32, তাহলে আণবিক ভর হবে 32 ইন্টু N। এবার আমরা সূত্রে বসিয়ে দিলাম ডেল্টা টিবি ইকুয়ালস টু এই ভ্যালু বসিয়ে দিলাম। বসিয়ে আমরা এন এর মানটা প্রায় 8 পাবো, মানে এখানে পূর্ণ সংখ্যায় নিতে হবে, 8 হলো, তার মানে সংকেত হচ্ছে SH। বইগুলোতে খুব ডেসক্রিপটিভ ওয়েতে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা আছে, আমাদের অত ডেসক্রিপটিভ ওয়েতে যাওয়ার দরকার নেই। জাস্ট ইকুয়েশন পুট করব, তার মধ্যে ভ্যালুগুলো অ্যাড করব এবং সেই ইকুয়েশন থেকে আমরা সরাসরি বের করে ফেলতে পারবো। আরো কিছু এরকম প্রশ্ন বিভিন্ন বইগুলোতে দেওয়া আছে, অনুশীলনীর প্রশ্ন, তোমরা নিজেরা চেষ্টা করো। দুটো প্রবলেম দেওয়া থাকলো, বাড়িতে চেষ্টা করো। দ্বিতীয় যে প্রশ্নটি দেওয়া আছে, কোন দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা কম হতে পারে কি? যুক্তি সহ উত্তর দাও। এটা তোমরা নিজেরা ভাবো, ভেবে উত্তর, যুক্তি সহ উত্তর তৈরি করো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট সেশন আবার পরের দিন যেদিন আপলোড করব সেদিন কথা হবে।